শাপলা হত্যাকাণ্ড যেটা দেখলাম, যেটা আজকে আপনাদের আলোচনার টাইটেল, সেই শাপলা হত্যাকাণ্ডেও কিন্তু আর এক ধরনের পাবলিক এনিমি তৈরি করা হলো, যাদেরকে বলা হলো মৌলবাদী, জঙ্গি। অর্থাৎ মৌলবাদী এবং জঙ্গি হলে তাদের জেনোসাইড করা জায়েজ, আইনত সিদ্ধ, কারণ তারা পাবলিক এনিমি, রাষ্ট্রের জন্য তারা ক্ষতিকারক। এই বয়ানটি তারা তৈরি করে এই হত্যাকাণ্ড চালিয়েছিল এবং তার মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল, যে কারণে সেই সময় আমার পত্রিকায় শিরোনাম বেরিয়েছিল শাহবাগে ফ্যাসিবাদের পদধূলি। এবং আরেকটি ইন্টারেস্টিং পার্থক্য আছে যে ফ্যাসিবাদ আমাদের দেশে তৈরি হয়েছিল, সেটা হলো, একটা বলেছেন আমার আগে একজন বক্তা, যে নর্মালি ফ্যাসিস্ট শাসকগুলো পার্শ্ববর্তী রাষ্ট্র কলোনাইজ করতে চায়, আর বাংলাদেশের ক্ষেত্রে উল্টো এই ফ্যাসিস্ট শাসকরা নিজেদেরকে কলোনাইজ হতে দিয়েছিল ক্ষমতায় টিকে থাকার জন্যে। দিল্লির কাছে একটা কলোনি হিসেবে বাংলাদেশকে প্রতিস্থাপন করা হয়েছিল। তো সেখানে আর একটা ইউনিকনেস ছিল এই ফ্যাসিস্ট শাসকে। আপনারা সকলেই আমলাতন্ত্রের কথা বলেছেন, আমার আগে দুই বক্তাই আমলাতন্ত্রের কথা বলেছেন, কিন্তু বিগত যে ফ্যাসিস্ট শাসক ছিল, সেই ফ্যাসিস্ট শাসকের প্রধান সহায়ক শক্তি কিন্তু আমলাতন্ত্র ছিল না, প্রধান সহায়ক শক্তি ছিল বিচার বিভাগ। এই বিষয়টি একটা ইউনিক ক্যারেক্টার অফ দিস হাসিনাস ফ্যাসিজম। কারণ এই ফ্যাসিস্ট তৈরি করা হয়েছিল, এই বয়ানগুলো তৈরি করা হচ্ছিল কোর্টের মাধ্যমে, সবগুলো বয়ান কোর্টে তৈরি করা হয়েছে। যেমন আপনাদেরকে উদাহরণ যদি দেই, শহীদ জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক বলা যাবে না, এটা কোর্টের বয়ান ছিল, কোর্ট তৈরি করেছিল। কোর্টে শামসুদ্দিন চৌধুরী মানিক নামে একজন বিচারক, তিনি রায় দিয়েছিলেন যে শহীদ জিয়াকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলা যাবে না। এবং বাংলাদেশে যে ফ্যাসিস্ট রাষ্ট্র তৈরি করা হলো, তার জন্যে যে তত্ত্বাবধায়ক প্রথা বাতিল করে দেওয়া হলো, সে কাজটিও করেছিল বিচার বিভাগ, আমলাতন্ত্র করে নাই। তারপরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার বৈধ বাড়ি থেকে, একেবারে 100% বৈধ বাড়ি থেকে তাকে উৎখাত করা হয়েছিল এই বিচার বিভাগের মাধ্যমে। এবং তার বিরুদ্ধে যে একটা ভুয়া মামলা দিয়ে তাকে যে জেলে রাখা হলো, সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে, সেটাও করা হয়েছে বিচার বিভাগ দিয়ে। কাজেই দ্য ইউনিকনেস অফ দিস ফ্যাসিজম ওয়াজ যে এরা জুডিশিয়ারিকে ব্যবহার করেছে, আমলাতন্ত্র জুডিশিয়ারির অনুগামী হিসেবে কাজ করেছে, কিন্তু প্রধান কাজটা করেছিল জুডিশিয়ারি। সুতরাং আমরা যারা একাডেমিক কাজকর্ম করি, আমরা যখন লিখতে যাব এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে, এই ইউনিকনেসটা আমাদেরকে জনগণকে বোঝাতে হবে, যাতে করে বাংলাদেশে আর কোনোদিন জুডিশিয়ারির এরকম ভূমিকা আমরা না দেখি। এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে যে জুডিশিয়ারিটা নামে স্বাধীন নয়, প্রকৃতপক্ষেই এটাকে স্বাধীন করে দিতে হবে, আদারওয়াইজ বাংলাদেশকে ঠিকমতো পরিচালনা করা সম্ভব হবে না। আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে বলে রাখি, আপনারা অনেকেই দুর্নীতির কথা বলেছেন। আমি জানি না আজকে কতজন আপনারা আমার দেশ পত্রিকা পড়েছেন, আদৌ পড়েছেন কিনা। আমার দেশ পত্রিকার আজকের যে লিড নিউজ, সেখানে একটা ইউনিক দুর্নীতির এক্সাম্পল দেওয়া আছে। সেটা হলো, রোজ গার্ডেন নামে একটা ইমারত আছে পুরনো ঢাকার, খুব পুরনো ঐতিহাসিক ইমারত। এই ইমারতটির মালিক তিনি আওয়ামী লীগ করেন। তো সেই ইমারতটি সরকার এটাকে এক ধরনের জাতীয় এক ধরনের সিম্বল হিসেবে বা আর্কিটেকচারাল ভ্যালুর কারণে এই ইমারতটি সরকার কিনে নিয়েছিল তদানীন্তন ফ্যাসিস্ট গভর্নমেন্ট 331 কোটি টাকা দিয়ে, 331 crore, 331 কোটি টাকাকে দিয়ে কিনে নিয়ে এটাকে জাদুঘরে পরিণত করবার জন্য আওয়ামী লীগের কাছে 1 টাকায় লিজ দেওয়া হয়েছিল। আপনি বুঝতে পারলেন ব্যাপারটা, যে একটা বিল্ডিং 331 কোটি টাকা দিয়ে সরকার কিনে নিচ্ছে। কার টাকা? সরকারের টাকা, মানে আপনার আমার টাকা, আমাদের করের টাকা। কিনে নিয়ে সেই বিল্ডিংটাকে
আওয়ামী লীগের কাছে অর্থাৎ সরকারি দলের কাছে 1 টাকার বিনিময়ে এটাকে দিয়ে দেওয়া হচ্ছে। তার মানে শুধু যে সম্পদটাকে একটা দলের কাছে দেওয়া হলো তাই নয়, এর মাধ্যমে এই ট্রানজ্যাকশনের মাধ্যমে 331 কোটি টাকা লুট করে ফেলা হলো। এই ধরনের কি বলবো, এই ধরনের অসাধারণ বাটপাড়ি, এই ধরনের অসাধারণ জালিয়াতি গত 15 বছরে অহরহ ঘটেছে, যার কারণে আপনারা উন্নয়নের গল্প শুনেছেন, কিন্তু প্রকৃত তথ্য হলো যে বাংলাদেশের সম্পূর্ণ ইকোনমিকে ধ্বংস করে ফেলা হয়েছিল। এই সরকার যখন বিদায় নিতে বা পালাতে বাধ্য হয়েছে, সেই সময় বাংলাদেশের কাঁধে যে পরিমাণ ঋণ রেখে গেছে এই সরকার, সেই ঋণ শোধ করতে আমাদের প্রজন্মের পর প্রজন্ম সেই ঋণ শোধ করতে হবে, এটা একটা। দ্বিতীয় হলো সেই ঋণের যে আপনারা যারা ইকোনমিক্সের তারা বুঝবেন যে ঋণের দুটো পার্ট থাকে, একটা শর্ট টার্ম লায়াবিলিটি থাকে, একটা লং টার্ম লায়াবিলিটি থাকে। শর্ট টার্ম লায়াবিলিটি যেটা 12 মাসের মধ্যে শোধ করতে হয়, সেটা বিপুল একটা অনাদায়ী বকেয়া রেখে এই সরকার পালিয়ে গেছে। গত 1 বছরে কিন্তু ওই শর্ট টার্ম লোন পুরোটাই শোধ করে দেওয়া সম্ভব হয়েছে বর্তমান সরকারের পক্ষে। তার মানে হচ্ছে যে বর্তমান সরকারের সময়ে তাদের নানা রকম সমালোচনা থাকতে পারে, কেউ বলবেন দুর্বল, কেউ বলবেন অদক্ষ, এই ধরনের সমালোচনা তাদের থাকতে পারে, কিন্তু দুর্নীতির বিষয়ে তাদেরকে প্রশংসা করতে হবে। এবং এই কারণেই যে বিপুল পরিমাণ আপনার শর্ট টার্ম লোন এই স্বল্প সময়ের মধ্যে তারা শোধ করে গেছে, এবং তাতে করে ব্যালেন্স অফ পেমেন্ট, আবার ইকোনমিক্সের ভাষায় আমি বলছি, ব্যালেন্স অফ পেমেন্টে বহু বছর পরে আবার উদ্বৃত্ত হয়েছে বাংলাদেশে ব্যালেন্স অফ পেমেন্টে, যেটা প্রায় $3 বিলিয়ন। মানে গত 1 বছরের মধ্যে পুরনো দেনা শোধ করেও আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে উদ্বৃত্ত $3 বিলিয়ন। এটা করা গেছে শুধুমাত্র দুর্নীতি কন্ট্রোল করার মাধ্যমে।